আজ অফিসে পরিশ্রমটা একটু বেশি হয়ে গেছিল, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। ঘুমটা ভাঙলো তখন যখন ফোনটা বেজে উঠল। মাঝরাতে ফোনটা বেজে ওঠাতে একটু অবাক হয়েই ফোনটা ধরলাম। হ্যালো, কে বলছেন? বাড়ি থেকে ফোন। বাড়ি থেকে খবর এলো বাবার শরীরটা খুব খারাপ, আমাকে এক্ষুনি যেতে হবে। আমি আর কোনোরূপ চিন্তাভাবনা না করে জিনিসপত্র গুছিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রাতে একটা ট্রেন থাকে, ওটাতে গেলে প্রায় কাল বিকেলের মধ্যে আমি বাড়ি পৌঁছে যেতে পারবো। ট্রেন যথারীতি প্ল্যাটফর্মে এলো। আমি কোনোরূপ চিন্তা না করে উঠে বসলাম। উঠেই দেখলাম আমার সাথে এক ভদ্রলোক বসে আছে, মাঝবয়সী, ফর্সা গায়ের রং, দেখতে শুনতে মোটামুটি ভালো। ভদ্রলোকের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা টাইম কেটে গেল, বুঝতেই পারলাম না। তারপরে উনি ওনার স্টেশন আসা মাত্রই রীতিমতো ট্রেন থেকে নেমে পড়লেন। আমি বসে থাকলাম ট্রেন। রাত তখন প্রায় 1টা। ট্রেন এসে পৌঁছলো সাগরদিঘি স্টেশনে। সাগরদিঘি স্টেশনে এসে শুনতে পেলাম একটা খারাপ খবর। সামনে বৃষ্টির জন্য রেললাইন পুরো ডুবে গিয়েছে, তো ট্রেনের পক্ষে আর এগিয়ে যাওয়া সম্ভব নয়। অগত্যা আমাকেও নেমে পড়তে হলো এই সাগরদিঘি স্টেশনে, এবং নেমেই আমি ছুটে গেলাম এই স্টেশনের স্টেশন মাস্টারের কাছে। বাবু, রেল লাইনের যা অবস্থা, সকালের আগে তো কোনো ট্রেন যেতে পারবে বলে মনে হচ্ছে না। আপনি বরং আজকের রাতটা এখানেই থেকে যান, কাল সকালে দেখা যাবে খন। আমি বললাম, আচ্ছা, এখানে সামনাসামনি কোনো হোটেল বা বাড়ি নেই? কারণ গোটা রাত তো স্টেশনে থাকা সম্ভব নয়। না বাবু, এখানে সামনাসামনি কোনো হোটেল নেই। গ্রাম রয়েছে, তাও প্রায় মাইল খানেক দূরে। আমি খানিকক্ষণ স্টেশনে চুপচাপ বসে থাকলাম। তারপরে ভাবলাম, স্টেশন মাস্টার তো বলল মাইল খানেক গেলেই একটা গ্রাম পাওয়া যাবে, তো পায়ে হেঁটে দেখিই না। যদি গ্রামে পৌঁছতে পারি তাহলে আজকের রাতটা তো কাটানো যাবে, তারপরে কাল সকালে দেখা যাবে। আমি কোনোরূপ চিন্তা ভাবনা না করে হাঁটতে লাগলাম। জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা। কিছু দূর যাওয়ার পর একটা পুরনো বাড়ি চোখে পড়ল। খুব পুরনো বাড়ি না হলেও মোটামুটি পুরনো, ভেতরে লাইট জ্বলছে। আমি বাড়িটার দরজার সামনে এসে ডাকাডাকি করতে লাগলাম, কেউ আছেন বাড়িতে? আমি খুব বিপদে পড়েছি। আমার ডাক শুনে এক বয়স্ক ভদ্রলোক বেরিয়ে এলো এবং সবকিছু শুনে সে আমাকে বাড়ির ভেতরে নিয়ে গেল। তারপরে উনি এক মহিলার সামনে আমাকে দাঁড় করিয়ে রেখে জল আনতে গেলেন। মহিলার নাম নন্দিনী। উনি এই বাড়ির মালিকিন। উনি আমার থেকে সবকিছু জানতে চাইলেন এবং আমি আমার সব কথাই ওনাকে বললাম। শুনে উনি বললেন, আপনি আমার অতিথি, শুধু আজকের রাতটা কেন, যতদিন ইচ্ছে আপনি এখানে থাকতে পারেন। যান, উপরের ঘরে গিয়ে বিশ্রাম করুন। যাই হোক, আজকের রাতটা যাই হোক করে কাটিয়ে দিতে পারলেই হয়। এইরূপ ভাবনা চিন্তা করতে করতে কখন আমি ঘুমিয়ে পড়লাম বুঝতে পারলাম না। হঠাৎ একটা বিকট আওয়াজ শুনে আমার ঘুমটা ভেঙে গেল
সে কি বিকট আওয়াজ! হঠাৎ একটা মহিলার হাসির স্বর আমার কানে এলো। সে যেন হাসির স্বরে আমাকে রীতিমতো ব্যঙ্গ করতে লাগলো। হঠাৎ আমি দরজায় কারো ঠকঠকানির আওয়াজ শুনতে পেলাম। তাই দেখে আমি দরজার দিকে ছুটে গেলাম। আমি ভয়ে ভয়ে দরজা খুললাম। দেখলাম নন্দিনী দেবী আমার সামনে দাঁড়িয়ে আছে। তিনিও রীতিমতো ভয় পেয়ে গেছেন। ওই হাসির শব্দটা তিনিও শুনেছেন। তো তাই আমরা হাসিটাকে অনুসরণ করতে লাগলাম। ওই ভয়ানক হাসিটাকে অনুসরণ করতে করতে আমরা কখন যে গভীর জঙ্গলে পৌঁছে গেলাম বুঝতে পারলাম না। ওই ভয়ানক হাসিটা তীব্র থেকে আরো তীব্রতর হতে লাগলো। আমার হাড় হিম হয়ে এলো। কিছুক্ষণ পর ওই ভয়ানক হাসিটা আমাকে একটি কবরস্থানে নিয়ে এলো। এ আমি কোথায় এসে পড়লাম? এ তো এক কবরস্থান। চারিদিকে দেখতে লাগলাম কেউ কোথাও নেই। আর পেছন ফিরে দেখলাম সেই নন্দিনী দেবীও আমার পাশে, শুধু ভেসে আসছে সেই তীব্র হাসি। কিছুক্ষণ পর আমি অনুভব করলাম কোনো একটা হাত যেন আমার কাঁধের উপর পড়েছে। আমি ভয়ে ভয়ে পিছন ফিরে তাকালাম। পেছন ফিরে দেখলাম কেউ কোথাও নেই, কিন্তু চোখে পড়লো এক কবরস্থান। এ তো নন্দিনী। আমার তো হাড় হিম হয়ে এলো। তার মানে আমি এতক্ষণ ভূতের সঙ্গে ছিলাম। আমি তো প্রাণপণে ভয়ে এখান থেকে দৌড়তে লাগলাম। আমি প্রায় পাগলের মতো ছুটতে লাগলাম। তারপর এক গাছের ধাক্কায় জ্ঞান হারালাম। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি দেখতে পেলাম আমার চারপাশে কয়েকজন গ্রামবাসী দাঁড়িয়ে রয়েছে। তারা আমাকে জিজ্ঞাসা করতে লাগলো, কি হয়েছে বাবু? আপনি কোত্থেকে আসছেন? আর ওই কবরস্থানেই বা কি করছিলেন? আমরা আপনাকে বনে কাঠ কাটতে গিয়ে গড়িয়ে পেলাম। আপনি ওই কবরের সামনে অজ্ঞান হয়ে পড়েছিলেন। আমরা এখানে নিয়ে এসে চিকিৎসা করে আপনাকে সুস্থ করলাম। আমি আমার সব কথাই ওনাদের বললাম। তাই শুনে এক গ্রামবাসী আমাকে বলে উঠল, বহু বছর আগে ওই রাজবাড়িতে নন্দিনী তার স্বামী রাজীব এবং তার মেয়ে লতাকে নিয়ে বসবাস করতেন। তারপরে একদিন এক অ্যাক্সিডেন্টে ওরা তিনজনেই মারা যায়। তারপর থেকে রোজই ওই রাজবাড়িতে কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটেই চলেছে। গ্রামবাসীরা প্রায়ই একটা হাসির আওয়াজ শুনতে পায়।